আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ব্লক ডায়াগ্রাম অফ গ্রিড কানেক্টেড সোলার সেল, গ্রিডে যদি সোলার সেল কানেক্ট করি আমরা ন্যাশনাল গ্রিডের সাথে, তাহলে কানেকশনটা কিভাবে দিব ওইটা দেখেছিলাম। আজকে ওইখান থেকেই শুরু করি। গ্রিড কানেকশন অফ সোলার সেলের ক্ষেত্রে ডান পাশের ফিগারটাতে আমরা দেখছি সোলার সেলের সাথে প্রথমে কানেক্টেড থাকে ডিসি আইসোলেটর। এখানে ডিসি আইসোলেটরটা এই পার্টটা। ডিসি আইসোলেটরের সাথে কানেক্টেড থাকে ইনভার্টার। ইনভার্টার কি করে, আমার ডিসি আউটপুট যেটা পাই সোলার সেল থেকে ওইটাকে এসি তে কনভার্ট করে, অল্টারনেটিং কারেন্টে কনভার্ট করে। এরপর এসি আইসোলেটর থেকে আমরা ইনভার্টার থেকে এসি এসি আইসোলেটর হয়ে আমাদের কারেন্টটা চলে যাবে লোডে। লোডে যাবে একটা পোর্শন কারেন্ট, যেটা আমার সোলার পিভি প্যানেল বা সোলার সিস্টেম থেকে যেই কারেন্টটা সাপ্লাই দিচ্ছি। আরেকটা কারেন্ট চলে যাবে গ্রিডে। এই যে এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক মিটার হয়ে গ্রিডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। এখানে অ্যারোটা দেখো দুই দিক দিয়ে দেওয়া। দুই দিক দিয়ে দেওয়ার এই কারণ হচ্ছে গ্রিড থেকেও আমার সোলার সিস্টেমটা, সোলার পাওয়ার সিস্টেমটা গ্রিড থেকে সাপ্লাইও করতে পারবে, গ্রিডে গ্রিডে কারেন্ট সাপ্লাইও করতে পারবে, আবার গ্রিড থেকে কারেন্ট নিতেও পারবে। সাপ্লাই অ্যান্ড ইনটেক বোথ গ্রিড থেকে করতে পারবে, সেজন্যই এখানে এসি পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারটা বোথ ডাইরেকশন দেখানো হয়েছে। সিমিলারলি এখানেও মেইন যে ব্লক ডায়াগ্রাম ওটাতেও গ্রিড কানেকশনটা বোথ ডাইরেকশনে শো করা হয়েছে। এটা হচ্ছে যে আমরা যদি সোলার সেল বা সোলার সিস্টেম দিয়ে যদি আমার পাওয়ার প্ল্যান্টটা ডিজাইন করি, তাহলে এটার ব্লক ডায়াগ্রামটা হবে এখন যেটা দেখলাম ওরকম। এখন আসি গ্রিড ইন্টারেক্টিভ ফটোভোল্টাইক সিস্টেম। গ্রিড ইন্টারেক্টিভ ফটোভোল্টাইক সিস্টেমে আমরা ফটোভোল্টাইক সিস্টেমের পাশাপাশি উইন্ড, ফুয়েল আর ব্যাটারিও কানেক্ট করতে পারবো। মানে উইন্ড এনার্জি ইউজ করে পাওয়ার জেনারেশন করতে পারবো, ফুয়েল দিয়ে মানে কনভেনশনাল যেগুলা ফসিল ফুয়েল ইউজ করেও যেই পাওয়ার সিস্টেমগুলো, পাওয়ার জেনারেটিং প্ল্যান্টগুলো চলে, ওই ফসিল ফুয়েলের প্ল্যান্টগুলোও ইন্টারকানেক্টেড করতে পারবো। সিমিলারলি ব্যাটারিও কানেক্ট করে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম বানাবো। ইন্টিগ্রেটেড সিস্টেমটার আবার একই সাথে গ্রিডেও সাপ্লাই দিবে, সব পুরোটা সিস্টেম একসাথে গ্রিডে সাপ্লাই দিবে। এই যে এখানে প্রতিটা সিস্টেম একসাথে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ফর্ম করে ন্যাশনাল গ্রিড, যেটা বলি আমরা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে পাওয়ার সাপ্লাই করবে। এখানে এই সাইনটা দিয়ে এসি টু ডিসি বোঝানোর জন্য এই সাইনটা ইউজ করেছে। পিভি সিস্টেম থেকে যেটা ভাই উইন্ড, ফুয়েল, ব্যাটারি সবগুলাই আমরা ডিসি থেকে এসিতে নিয়ে যেতে হবে। এটাকে বিল্ডিং ইন্টারঅ্যাক্টিভ ফটোভোল্টাইক সিস্টেমও বলে। আচ্ছা, এতদিন আমরা যা পড়েছি তা হচ্ছে যে মেইনলি ফটোভোল্টাইক সেলের বিভিন্ন প্যারামিটার দেখেছি, ফটোভোল্টাইক সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখেছি। এখন দেখব ফটোভোল্টাইক সেল যদি একটা সোলার প্যানেলে কানেক্ট করি কি ধরনের মিসম্যাচ হতে পারে। মানে মিসম্যাচ বলতে কি ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে যার জন্য সোলার সেলটা ফাংশন করবে না, অথবা সোলার পিভি অ্যারেটা পুরোটাই ফাংশন করবে না। প্রথমে আসি মিসম্যাচ অফ পিভি সেল বলতে কি বুঝি।
PV cells অথবা photovoltaic cell or module do not have identical properties or experience different conditions from one another. When one solar cell is shaded while the remaining one in the module are not, the power generated by the good cell can be dissipated to the poor cells. আমরা সোলার প্যানেলে বা মডিউলে যখন অনেকগুলো সোলার সেল একসাথে কানেক্ট করি তখন বিভিন্ন কারণে যদি সোলার সেল ধরো অনেকগুলো সোলার সেল সিরিজে কানেক্ট করেছি, এখন কোনো কারণে যদি মডিউলের ভিতর যে কোনো একটা সোলার সেল নষ্ট হয়ে যায় ওইটাকে আমরা বলবো শেডেড সেল। শেডেড সেল বা মানে যেটা ঠিকমতো ফাংশন করে না ওই সেলটাকে বলছি শেডেড সেল। while the remaining one all of the module are not, বাকি সেলগুলো ঠিক আছে কিন্তু একটা সেল কোনো কারণে শেডেড হয়ে গেছে, তখন আমার অন্যান্য সেল যেগুলো ছিল গুড সেল ওইগুলো যে পাওয়ার জেনারেট করতো আগে, এখন ওই পাওয়ার জেনারেশন রেট কমে যাবে। এই শেডেড সেল, একটা শেডেড সেলের কারণে পুরো সোলার প্যানেল এফেক্টেড হতে পারে। Mismatch can lead a highly localized power dissipation hotspot and result local heating may cause irreversible damage to the module. এই যে শেডেড সেলের কারণে একটা মিসম্যাচ ক্রিয়েট হচ্ছে। মিসম্যাচ কার সাথে? গুড সেলের সাথে শেডেড সেলের একটা মিসম্যাচ ক্রিয়েট হয়, কারণ সব দোনোটার প্রপার্টি সেম না। বাকি গুড সেল যেগুলো থাকবে ওইগুলো যদি 10 কিলোওয়াট পাওয়ার দিতে পারে, আমার শেডেড সেলের জন্য যে মিসম্যাচটা হবে এর কারণে পাওয়ার জেনারেশন রেট 7 কিলোওয়াট হয়ে যাবে। আর মিসম্যাচ ক্যান লিড টু হাইলি লোকালাইজড পাওয়ার ডিসিপেশন বলতে বোঝাচ্ছে শেডেড সেলের যে রিজিয়নটা ওই রিজিয়নে হাই পাওয়ার জমা হতে পারে। এই শেডেড সেলটা তখন ওই যে 10 কিলোওয়াট আগে জেনারেট করতাম আমরা, এখন 7 কিলোওয়াট করছি, তো বাকি 3 কিলোওয়াট কই যাচ্ছে? বাকি 3 কিলোওয়াট যাচ্ছে এই শেডেড সেল যেটা থাকবে আমার নষ্ট সেল, ওই নষ্ট সেলের আশপাশে ওই পাওয়ারটা এসে জমা হতে থাকবে বা ওয়েস্ট হতে থাকবে। এটার জন্য the resultant local heating may cause irreversible damage to the module। আর এরকম হলে হটস্পট যদি ক্রিয়েট হয় এরকম, তখন আমার সেলে irreversible ড্যামেজ হতে পারে। Mismatch in photovoltaic modules occur when the electrical parameters of one solar cell are significantly attenuated from those of the remaining device. Altered. Mismatch in a photovoltaic module occurs when the electrical parameters of the solar cell are significantly altered from one of those of the remaining. Mismatch যে কোনো কারণেই হতে পারে, এটা হোক মানে আমার সেলের আশপাশে বিভিন্ন ডাস্ট জমার কারণে হতে পারে, ওর বিভিন্ন কারণে শর্ট সার্কিট হয়ে গেলে এক একটা সেল তখনও মিসম্যাচ হয়ে যেতে পারে। স্পেসিফিক কোনো রিজন নেই, অনেক কারণেই মিসম্যাচ ক্রিয়েট হতে পারে। এখন আমরা দেখি মিসম্যাচ যদি ক্রিয়েট হয় তখন কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্ট হচ্ছে 3 ধরনের। এটা হচ্ছে অপারেটিং পয়েন্ট অফ দ্য পিভি মডিউল ইজ এফেক্টেড। আগে যেই রেটে অপারেট করতো, পাওয়ার জেনারেশন বলো, ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট সবগুলাই পাল্টে যাবে মিসম্যাচের জন্য। এরপর দ্য সার্কিট কনফিগারেশন ইজ এফেক্টেড। সার্কিটের কনফিগারেশন এফেক্টেড হতে পারে, সার্কিট টোটালি ব্রেকডাউন করতে পারে, বা সার্কিট বাইপাস করেও আমরা সার্কিটটাকে কাজ করাতে হতে পারে। Parameters which are different from the other solar cells are also affected. Parameters which are different from the other solar cells are affected. মানে অন্যান্য সোলার সেলের যেই সব বৈশিষ্ট্য ওইটাও আমার এফেক্ট হতে পারে কোনো একটা সেলের মিসম্যাচের কারণে। এরপর দেখি মিসম্যাচ কয় ধরনের হয়। মিসম্যাচ হচ্ছে যে মেইনলি 2 ধরনের। একটা হচ্ছে যে ওপেন সার্কিট কারেন্ট মিসম্যাচ,
একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ বা আইএসসি তে চেঞ্জ আসে, আর একটা হচ্ছে যে ক্লোজ ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচ। এখন দোনোটা মিসম্যাচ আবার দুই ধরনের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে সিরিজ কানেকশনের জন্য হয়, আর একটা হচ্ছে যে প্যারালাল কানেকশনের জন্য হয়ে থাকে। সিরিজের জন্য ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচ আর শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ দুটোটাই হয়, প্যারালালের জন্য সেম, দুটোটা মিসম্যাচই হতে পারে। এখন আমার মেইনলি ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচের চেয়ে শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ হলে আমার মেইনলি ওই হটস্পট যেটা বলি আমরা, হটস্পটটা ক্রিয়েট হওয়ার চান্স খুব বেশি থাকে। এখন আমরা দেখি ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচ ফর সেলস কানেক্টেড ইন সিরিজ। সিরিজ কানেক্টেড সেলের জন্য সিরিজ কানেক্টেড সেলের জন্য ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচ গুলো দেখি। এখানে দুইটা সেল দেওয়া আছে, সেল 1 আর সেল 2, দুটোটা সিরিজে কানেক্টেড। সিরিজে কানেক্টেড হলে আমরা কি জানি, সিরিজ কানেকশনে কারেন্ট সেম থাকে। তো সেল 1 যে কারেন্টটা জেনারেট করবে আর সেল 2 যে কারেন্টটা জেনারেট করবে, দোনোটা আই টোটাল যদি আমরা মাপতে চাই তাহলে যে কোনো একটা সেলের কারেন্ট নিলেই হবে, কারণ সিরিজে প্রত্যেকটা কারেন্টই সেম থাকে। বাট সেল 1 এর অ্যাক্রস যে ভোল্টেজ থাকবে আর সেল 2 এর অ্যাক্রস যে ভোল্টেজ থাকবে, ওই দোনোটা কিন্তু আমার টোটাল সিরিজ কানেকশনের যে ভোল্টেজ ওইটার মতো ইকুয়াল হবে না। ইকুয়াল হবে কি V1 প্লাস V2 যদি করি, তাহলেই আমার টোটাল সিরিজ কানেকশনের ভোল্টেজের ইকুইভ্যালেন্ট হবে। তো V total equals to V1 and V2, V1 plus V2, but I total সমান আমরা লিখতে পারবো either I1 or I2, যে কোনো একটা লিখলেই হবে। As the two cells are connected in series, the current between them is same, but overall voltage is found by adding the two voltages at a particular current. At maximum power point, the overall power is reduced because the power cell generates less power. এখন দেখি এখানে যদি কোনো কারণে সেল 1 এ মিসম্যাচ দেখা দেয় তখন কি হবে। ধরো প্রথমে ভোল্টেজটা পেতে, এটা সেল 1 এর জন্য, এটা সেল টোটাল, এটা আর এটা সেল 2। প্রথমে ভোল্টেজটা পেতাম আমরা সেল 1 থেকে V1, আর সেল 2 তে কোনো কারণে মিসম্যাচ হয়েছে যার কারণে ভোল্টেজটা কমে গেছে, ভোল্টেজ জেনারেশন কমে গেছে সেল 2 তে, তো ভোল্টেজটা পাবো আমরা V2। তো V2 প্লাস V1 করলে V টোটাল সমান আসে, টোটাল ওপেন সার্কিট ভোল্টেজ সমান আসে এই ভ্যালুটা, যেটা আগে আসতো ধরো এখানে আসতো, এটার ভ্যালু কমে V টোটাল সমান VOC এখানে পাচ্ছি। তো at maximum power point the overall power is reduced because the poor cell generates less power. এখন দেখো ওভারঅল পাওয়ার পয়েন্ট আমার কত হয়ে গেছে, আগে আমার পাওয়ার পয়েন্টটা হচ্ছে যে এই রিজনটাকে আমি ওভারঅল পাওয়ার পয়েন্ট বলবো। যেখান থেকে একটা স্ট্রেট লাইন টানলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে, এই রিজনটা আমার ওভারঅল পাওয়ার পয়েন্ট। সেলে যদি কোনো ধরনের মিসম্যাচ না দেখা দিত তখন আমার এই যে এখানে তখন V2 আর V1 এর গ্রাফটা সেমই হতো, V2 এর জন্য সেম লাইনটাই পেতাম আমরা, এই যে এই লাইনটা, তখন আউটপুট ভোল্টেজটা হতো এরকম একটা লাইন পেতাম, তখন ওভারঅল পাওয়ার পয়েন্টটা বেড়ে যেত।
এটা ছিল ভোল্টেজ মিসম্যাচ সিরিজ কানেকশনের ক্ষেত্রে। এখন আসি শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ ডিউ টু সিরিজ সেল। সিরিজে আমরা কি জানি, আই সিরিজ বা সিরিজে কারেন্ট যেটা, এটা যে কোনো একটা সেলের কারেন্টটা ধরে নিলেই হবে, কারণ সবগুলা কারেন্টের ভ্যালুই ইকুয়াল থাকে সিরিজে। Current mismatch for cells in series can be quite serious and common. The ISC বা short circuit current of the combination is limited to the ISC of the lowest cell. Lowest cell যে কারেন্টটা প্রডিউস করবে, ধরো তিনটা সেল নিলাম, আমার মিসম্যাচ আছে এই সেলটা, এটা হচ্ছে আমার শেডেড সেল, I1 আর I3 ভ্যালু আনচেঞ্জড, বাট শেডেড সেল হওয়ার কারণে এখানে যে শর্ট সার্কিট কারেন্টটা জেনারেট করবে এটার ভ্যালু দাঁড়াবে I2, যেটা স্মলার দেন I1 বা I2, যে কোনো একটা। I3 এর ভ্যালু যে ছোট হবে I2 এর ভ্যালু। তো যার কারণে আমার সিরিজ কানেকশনের টোটাল কারেন্ট যেটা হবে ওইটাই হবে শেডেড সেল থেকে যে কারেন্টটা পাই ওইটাই। I2 যেটার ভ্যালু পাবো ওইটাই হবে আমার টোটাল কারেন্ট। I1 বেশি হলেও, মানে গুড সেল থেকে বেশি কারেন্ট পেলেও আমরা ওই কারেন্টটা আমরা টোটাল কারেন্টে পাবো না, পাবো হচ্ছে শেডেড সেল থেকে যেই কারেন্টটা বের হবে, কারণ এটা একটা সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে প্রত্যেকটা সেলের জন্যই সেম কারেন্ট আসতে হবে। আর at open circuit voltage the impact of the reduced short circuit current is relatively minor. এই যে এখানে গ্রাফ দেখলে বুঝবো, আমার মেইনলি এফেক্ট করবে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে, বাট ভোল্টেজটা সেমই থাকবে যদি আমার শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ হয়ে থাকে, ভোল্টেজটা সেমই থাকবে। এখানে ওইটাই বলা হয়েছে যে ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিওসির ভ্যালু আমার তেমন ইম্প্যাক্টেড হয় না শর্ট সার্কিট কারেন্টের জন্য। The current from the combination can't exceed the ISC of the poor cell. At low voltage, when short circuit occurs, the extra current capability of the good cell is dissipated in the poor cell. এটা এখানে I total দেখলে বুঝবো, I total equals to I1, I2, I3 ছিল আমার আগে যে কোনো একটা ভ্যালু, বাট I total এখন হয়ে যাবে I poor cell বা I shaded cell যেটা ওইটার ভ্যালু, যেটা I1 বা I2 যেটা ছিল ওইটার চেয়ে কম। এখন আমার উপরে যে সিরিজ কানেক্টেড সেল দুইটা ছিল, এই যে সেল 1 আর সেল 2, এটার জন্য যদি আমি ফিগারটা আঁকি, যেখানে সেল 2 তে মিসম্যাচ দেখা দিয়েছে, শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে ছিল I1 এর কার্ভটা এরকম, I2 এর কার্ভটাও সেম কার্ভই হবে। এখানে মিসম্যাচ হওয়ার পর কার্ভগুলো দেখানো হয়েছে, বাট মিসম্যাচ হওয়ার আগে কার্ভ সিঙ্গেল কার্ভ এটাই হতো। তো I টোটালটা সমান আসে I1 প্লাস I2 করলে যেটা আসে ওইটা না, I টোটাল সমান আসবে যেটা স্মলেস্ট কারেন্ট ওইটার ভ্যালু। তো স্মলেস্ট কারেন্ট তো আমার মিসম্যাচ হয় যে সোলার সেলটাতে, ওইটাতেই পাওয়া যায়। তো I টোটাল সমান I2, এই ভ্যালুটাই পাই আমরা। তো এখানে I টোটাল আর I2 এর যে লাইন, ওই দুইটা লাইন সেম, জাস্ট ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট যেটা পাই ওইটা কমে যায়। এই যে দেখো, আগে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট যদি এখানে পেতাম, আগে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ছিল কি এটা না, এখন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট চলে আসছে এখানে। আর ভোল্টেজের ভ্যালু সেম থাকবে, সেজন্য ভি আর বা ভিওসি ইকুয়ালস টু ভি1 প্লাস ভি2। এই অ্যাক্সিসে ভিওসি, যেহেতু দোনোটার ভ্যালু অ্যাড করার পর আমি লিখতে পাই, এটা হচ্ছে I টোটালের জন্য ভিওসির ভ্যালু। এই গ্রাফ দেখে বুঝছি আমরা যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট এফেক্টেড হয় আমার শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ ঘটলে সিরিজে, প্লাস সাথে সাথে এফেক্টেড হয় হচ্ছে যে আমার শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা
কমে যায়, টোটাল শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু কমে, বাট ভোল্টেজের উপর, ওপেন সার্কিট ভোল্টেজের উপর তেমন কোনো এফেক্ট ফেলে না আমার শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ ইন সিরিজ কানেকশন। আচ্ছা, এরপর আমরা আসি এই পিডিএফটা শুরু করে। এবার এটাও আমার সোলার সেগমেন্টের উপরেই, সোলার সেলের উপরেই পিডিএফ। এখানে হচ্ছে যে এতক্ষণ আমরা দেখেছিলাম সিরিজ কানেকশনে কেমন মিসম্যাচ হয়, এখন দেখবো প্যারালাল কানেকশনে কি কি মিসম্যাচ হয়ে থাকে। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে মিসম্যাচ ওই দুই ধরনেরই, একটা হচ্ছে যে প্যারালাল, একটা হচ্ছে যে ভোল্টেজ মিসম্যাচ, ওপেন সার্কিট ভোল্টেজ মিসম্যাচ, আর একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট মিসম্যাচ। এখন দেখি ভোল্টেজ মিসম্যাচ ফর টু সেলস ইন প্যারালাল। In addition to in addition of poor cell actually reduces VOC below that for good cell by itself. আমরা যদি পুয়ার সেল থাকে আমার সেলে, ওইটার ভ্যালু, ওইটার যেই প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে যায়, ওইটার কারণে আমার ভিওসির ভ্যালু তখনই চেঞ্জ হবে। সিরিজের জন্য যেরকম হয়, প্যারালেলও সেম, ভোল্টেজটা সেম হয়ে যাবে। ISC mismatch for parallel connection আর শর্ট সার্কিট মিসম্যাচ হচ্ছে যে the poor cell has output current greater than the good cell, output current lower than the good cell. There is no real problem with mismatch while the total current is higher than the individual cell currents. This problem is electrically identical to the case of one shaded solar cell in series with several good cells, and the power from the entire block of solar cell is lost. এখানে আমরা সিরিজ কানেকশনে ছিল কি আই এর ভ্যালু কমে যেত, আর এখানে প্যারালাল কানেকশনে কারেন্ট তো ধরো I2 হচ্ছে যে মিসম্যাচ হওয়ার আগে কারেন্টটা যে ছিল, আর I1 হচ্ছে যে মিসম্যাচ হওয়ার ফলে সেলের যে কারেন্ট আউটপুট ওটা, তো দোনোটার ভ্যালু সেম হওয়ার কথা ছিল, বাট মিসম্যাচের কারণে I1 এর ভ্যালু কমে গেছে। তো আই টোটালের ভ্যালু আমার আগের চেয়ে কমে যাবে, বাট আমার আই টোটালের ভ্যালু যদি কোনো কারণে বেড়ে যায় আগের চেয়ে, তখন কোনো আসলে এফেক্ট ফেলবে না, এটা আমার মেইন প্যারামিটারের উপর। আর সিমিলারলি সিরিজে ভোল্টেজে যেমন এফেক্ট ফেলতো না, এখানে প্যারালাল কানেকশনেও আইএসসির চেঞ্জ ভোল্টেজে কোনো এফেক্ট ফেলে না। এখন এইসব মিসম্যাচ মেইনলি সিরিজ মিসম্যাচ হয়ে থাকে যেসব সেলে, সিরিজ মিসম্যাচ গুলা প্রিভেন্ট করার জন্য আমার মেইনলি বাইপাস ডায়োড ইউজ করতে পারি আমরা। বাইপাস ডায়োডের সাথে 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 ব্লকিং ডায়োডও ইউজ করতে পারি। ব্লকিং ডায়োডটা মেইনলি ইউজ করা হয় আমার যাতে সোলার সেল থেকেই পাওয়ার আমার সাপ্লাইয়ে যায়, সাপ্লাই থেকে যাতে পাওয়ার সোলার সেলে ব্যাক করতে না পারে, ওইটার জন্য ব্লকিং ডায়োডটা ইউজ করি। আর বাইপাস ডায়োড আমার মিসম্যাচ গুলো প্রোটেক্ট করার জন্য বাইপাস ডায়োড ইউজ করে থাকি। এগুলো ইলাবোরেটলি দেখবো আমরা সামনে। এরপর আসি লোড অ্যাসেসমেন্ট টেকনিক। বিভিন্ন আমরা যে লোড অ্যাসেস করব, আমাদের এরিয়াতে কতটুক লোড আছে আমার ওইটা অ্যাসেস করেই আমার ফটোভোল্টাইক সিস্টেমটা ডিজাইন করতে হবে। তো লোড অ্যাসেসমেন্টের কিছু টেকনিক আছে, ওইটা হচ্ছে লোড ভ্যারি অন সেভারাল স্কেলস, সিজনালি ভ্যারি করতে পারে, এটা ডেইলি ভ্যারি করতে পারে, আর নন পিরিয়ডিক্যালি এটা চেঞ্জ হতে পারে। তো ওইগুলো মাথায় নিয়ে লোডটা অ্যাসেসমেন্ট করতে হবে। ডেইলি লোডের কিলোওয়াট আওয়ার রেটিং বের করতে হবে, কতটুকু ডেইলি লোড লাগবে। আর এটা কখন নিব, যখন ওয়ার্স্ট কেস হবে, ওয়ার্স্ট কেসের জন্যই ডেইলি লোডটা বের করতে হবে। নিড ডিফারেন্ট ভ্যালুস ফ্রম ডিফারেন্ট সিজনস।
প্রত্যেক সিজনের জন্য আলাদা আলাদা ভ্যালু পাবো, ওইরকম ভ্যালুগুলো নিতে হবে। ম্যাক্সিমাম লোড পাওয়ার কতটুক ম্যাক্সিমাম লাগতে পারে আমাদের ওইটা বের করে নিতে হবে। লোড ভোল্টেজ রিকোয়ারমেন্ট আর সার্জ রিকোয়ারমেন্ট, কতটুক পাওয়ার সার্জ হতে পারে ভবিষ্যতে, ওইটাও এস্টিমেট আগের থেকেই করে রাখতে হবে। এগুলো হচ্ছে লোড অ্যাসেসিং টেকনিক, এগুলো হচ্ছে মেইনলি ডিজাইনিং ফটোভোলটাইক সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে লাগবে। এখন আমরা আসি আমাদের নেক্সট সেগমেন্টে, এটা হচ্ছে যে এনার্জি অথবা রেডিয়েশন সোলার সেল থেকে, ওইগুলো মেজার করার জন্য বিভিন্ন টেকনিক, এরপর ব্যাটারি স্টোরেজ ডিভাইস যেগুলো আছে ওগুলো দেখবো আমরা। প্রথমে আসি কিছু ডেফিনেশনে যেগুলো সোলার সেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমাদের। হচ্ছে রিফ্লেক্টেন্স। রিফ্লেক্টেন্সটা কি? রিফ্লেক্টেন্স ইজ দ্য রেশিও of the amount of electromagnetic flux reflected by a surface to the total amount of electromagnetic flux incident on the surface. কতটুক amount of electromagnetic flux reflected হয়ে যায় ওইটার সাথে রেশিও হচ্ছে কতটুক amount of flux সারফেসে অ্যাবজর্ব না সারফেসে কতটুক ইনসিডেন্ট হয় ইনসিডেন্টের সাথে রিফ্লেক্টেড এর রেশিওটা। আর ইকুয়ালস টু phi re আর phi ie, এটা phi r দিয়ে বোঝানো হচ্ছে রেডিয়েন্ট ফ্লাক্স রিফ্লেক্টেড বাই দ্য সারফেস, আর i দিয়ে বোঝানো হচ্ছে রিফ্লেক্টেড ফ্লাক্স রিসিভড বাই দ্য সারফেস, রেডিয়েন্ট ফ্লাক্স রিসিভড বাই দ্য সারফেস। মানে এটা দিয়ে বুঝবো আমরা কতটুক লাইট আমার সোলার সেলে পড়ছে phi ie এটা দিয়ে, আর phi re এটা দিয়ে বুঝবো কতটুক লাইট আমার সোলার সেল থেকে রিফ্লেক্টেড হয়ে চলে যাচ্ছে। দোনোটার রেশিও করলে আমার সারফেসটার রিফ্লেক্টেন্স বের হয়ে যাবে। The reflectance spectrum curve is the plot of the reflectance as a fraction of wavelength. রিফ্লেক্টেন্সের যদি কার্ভ আঁকতে চাই আমরা, ওইটা হবে রিফ্লেক্টেন্সকে ফ্র্যাকশন অফ ওয়েভলেংথের সাথে যদি এক্সপ্রেস করি তখনই ওইটা রিফ্লেক্টেন্স স্পেকট্রাম কার্ভ হিসেবে আমরা বলতে পারি। রিফ্লেক্টেন্সের পর আসি ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স বলতে আমরা বুঝি ট্রান্সমিটেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট ইজ নট অ্যাবজর্বড, scattered or reflected. That is, transmittance describes how much light passes through a sample unchanged. ট্রান্সমিটেন্স দিয়ে আমরা বুঝি কতটুক অ্যামাউন্ট অফ লাইট আমার সারফেসে অ্যাবজর্ব হবে না, স্ক্যাটার হবে না, রিফ্লেক্টেড হবে না, শুধুমাত্র সারফেস দিয়ে ডাইরেক্ট পাস হয়ে যাবে, অতটুক অ্যামাউন্ট অফ লাইটকে আমি বলবো, অতটুক অ্যামাউন্ট অফ ভ্যালুটা হচ্ছে যে আমার ওই সারফেসটার জন্য ট্রান্সমিটেন্স। It is usually measured in percentage. It is related to absorbance by the following relation: T equals to 10 inverse A. এখানে টিটা দিয়ে ট্রান্সমিটেন্স বোঝাচ্ছে আর এটা দিয়ে অ্যাবজর্বেন্স বোঝাচ্ছে। রিফ্লেক্টেন্স, ট্রান্সমিটেন্স, এরপর আসি অ্যাবজর্পশন। Absorption of electromagnetic radiation is the way in which the energy of a photon is taken up by matter, typically the electrons of an atom. আমার যখন সান থেকে রেটা পড়ে আমার সোলার প্যানেলে, তখন কতটুকু অ্যামাউন্ট অফ লাইট আমার ফোটনটা যেটা এনার্জি নিয়ে আসে, কতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি আমার ইলেকট্রনটা অ্যাবজর্ব করতে পারবে, ওইটাই হচ্ছে যে আমার ওই ইলেকট্রনটার জন্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি। Thus, the electromagnetic energy is transformed into internal energy of absorber, for example, thermal energy. এইভাবেই আমার সোলার সেল থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা পাই ওইটা ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়। কার ইন্টারনাল এনার্জি? অ্যাবজর্বারের ইন্টারনাল এনার্জি। এখন আসি আমার সোলার প্যানেল ইউজ করব যে ওগুলোর সারফেসটা কেমন হতে হবে। সারফেসটা হতে হবে
ইন সোলার থার্মাল কালেক্টর আমার টেম্পারেচারের দিকে যদি নজর দিতে হয় তখন আমার কালেক্টরটা হতে হবে a selective surface is a means of increasing its operation temperature and efficiency আমার সারফেসটা সিলেক্ট করার টাইম যদি আমি এফিসিয়েন্সি বাড়াতে চাই তাহলে অপারেশন টেম্পারেচার আমার সারফেসের বেশি হতে হবে এটা কোন ক্ষেত্রে এটা সোলার থার্মাল কালেক্টরের ক্ষেত্রে এই প্যারামিটারটা ফুলফিল করতে হবে এরপর আসি সিলেক্টিভ সারফেস আর ইউজ টু হাই অ্যাবজর্পশন অফ দ্য ইনসিডেন্ট সোলার ফ্লাক্স অনেক হাই অ্যাবজর্পশন রেট হবে সোলার ফ্লাক্সকে যাতে ওরা তাড়াতাড়ি এনার্জাইজড হতে পারে আমার ইলেকট্রনগুলা ওই সারফেসের ইলেকট্রনগুলা যাতে তাড়াতাড়ি ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে হিটেড হতে পারে ওইটার জন্য হাই অ্যাবজর্পশন ক্যাপাসিটি থাকতে হবে সিলেক্টিভ সারফেস আর particularly important when the collector surface temperature is much higher than the ambient air temperature সিলেক্টিভ সারফেস আমরা তখনই মেইন ইম্পর্টেন্সের সাথে দেখব যখন আমার সারফেস টেম্পারেচারটা অনেক বেশি হবে আমার পাশাপাশি যে এয়ারটা থাকবে ওইটার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের চেয়ে যদি আমার সারফেসের টেম্পারেচারটা অনেক বেশি হয় তখন আমরা সিলেক্টিভ সারফেসের উপর পার্টিকুলারলি নজর দেব সিলেক্টিভ সারফেস টেক অ্যাডভান্টেজ অফ ডিফারেন্ট ওয়েভলেংথ অফ ইনসিডেন্ট সোলার রেডিয়েশন and emissive radiation from the observing surface আর বিভিন্ন সোলার রেডিয়েশনের জন্য বিভিন্ন ধরনের সিলেক্টিভ সারফেস অ্যাডভান্টেজ নিয়ে থাকে যেমন হাই ওয়েভলেংথ হইলে সিলেক্টিভ সারফেসটা এক ধরনের সিলেক্ট করতে হবে লোয়ার ওয়েভলেংথের লাইট নেওয়ার জন্য আরেক ধরনের সিলেক্টিভ সারফেস নিতে হবে সেন্সিবল হিট স্টোরেজ Sensible heat storage is one efficient way of storing thermal energy in order to the conservation and utilization of thermal energy and can be used to store in many process. আমরা কিভাবে আমরা যে সান থেকে হিটটা পাই থার্মাল এনার্জি ওইটার কিভাবে হাইয়েস্ট ইউটিলাইজেশন করতে পারবো ওই প্রসেসগুলাই হচ্ছে যে আমার সেন্সিবল হিট স্টোরেজ প্রসেস এন্ড সেন্সিবল হিট স্টোরেজ কিভাবে করতে পারবো সোলার কালেক্টর সিস্টেম ডিজাইন করব এমন ভাবে যে প্রথমে ডোমেস্টিক কোজেনারেশন করবে কিভাবে ডোমেস্টিক কোজেনারেশনটা এক্সস্ট গ্যাস ফ্রম ডোমেস্টিক বার্নার থেকে যে এক্সস্ট গ্যাসগুলো আমরা পাই ওইগুলো ইউজ করব কি জন্য ডোমেস্টিক হিটিং স্যানিটারি হট ওয়াটার মানে পানিকে গরম করার জন্য ইউজ করতে পারি ওই হিটটা প্লাস বিভিন্ন ডোমেস্টিক হিটিং এর ক্ষেত্রেও ইউজ করতে পারি এটা হচ্ছে যে ওয়ান ওয়ে অফ সেন্সিবল হিট স্টোরেজ One way to improve the efficiency is simulation using numerical methods to predict their behavior and take advantage in the development of consumer application. আর সেন্সিবল হিট স্টোরেজের ক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা বিভিন্ন নিউমেরিক্যাল মেথডস ইউজ করে আমার সিস্টেমটার বিহেভিয়ার আগের থেকে প্রেডিক্ট করতে পারলে তাহলে আমার যেই এক্সট্রা হিটটা যেটা বেঁচে যাবে অথবা কোনো হিট যদি আমি ডেরাইভ করে আনতে পারি ওই হিটটাকে কিভাবে ইউটিলাইজ করব ওইটা বিভিন্ন নিউমেরিক্যাল মেথডস ফলো করলে বের করে আনা যাবে latent heat storage এটা কি জিনিস it uses the property of melting of a material to store heat যখন আইস মেল্ট হয় একটা টেম্পারেচার পর্যন্ত টেম্পারেচারটা আনচেঞ্জ থাকে বাট আইসটা হিট নিচ্ছে কিন্তু ওই টাইমে বরফটা হিট নিচ্ছে বাট এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না ওই প্রপার্টিটা আমি যদি কোনো কারণে হিট স্টোরেজের ক্ষেত্রে ইউজ করতে পারি তাহলে ওইটা আমার ওই যে সেন্সিবল হিট স্টোরেজ এটার ক্ষেত্রে ভূমিকা রাখবে আর এই লেটেন্ট হিট স্টোরেজের সিস্টেমটা ইউজ করা হয় কোল্ড স্টোরেজ ফর এয়ার কন্ডিশনিং সিস্টেম আর মোবিলিটি সেক্টরে এই দুই সেক্টরে লেটেন্ট হিট স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স গুলো ইউজ করা হয়
এখন আসি বিভিন্ন ধরনের এনার্জি স্টোরেজ সিস্টেম আছে, এনার্জি স্টোরেজ সিস্টেম গুলো কিরকম ওগুলো দেখি। Types of energy storage. It is the capture of energy produced at one time for used at later time. এনার্জি যেটা যে কোনো এক টাইমে আমরা প্রডিউস করি ওইটা লেটার কোনো এক টাইমে ইউজ করার জন্য স্টোর করে রাখার ক্ষেত্রে আমি বিভিন্ন এনার্জি স্টোরেজ সিস্টেম বা ডিভাইস ইউজ করে থাকি। A device that stores energy is sometimes called a accumulator. এনার্জি স্টোরেজ সিস্টেম গুলোকে আমি বা ডিভাইস গুলোকে আমি অ্যাকুমুলেটরও বলে থাকি। বিভিন্ন ধরনের এনার্জি স্টোরেজ ডিভাইস আছে। প্রথমে দেখি সলিড স্টেট ব্যাটারিজ। সলিড স্টেট ব্যাটারিজ হচ্ছে আর রেঞ্জ অফ ইলেকট্রোকেমিক্যাল স্টোরেজ সলিউশন। বিভিন্ন ইলেকট্রোকেমিক্যাল স্টোরেজ ডিভাইস দিয়ে মানে কেমিক্যাল প্রপার্টি ইলেকট্রিসিটি পাস করলে কোন একটা ডিভাইসের মাধ্যমে এটার যদি কেমিক্যাল কনফিগারেশন যদি চেঞ্জ হয়ে যায় তখন ওই সলিড স্টেট ব্যাটারির ক্ষেত্রে ওগুলো স্টোরেজ সিস্টেম হিসেবে ইউজ হয়ে থাকে ওই কেমিক্যাল ডিভাইসগুলো। সলিড স্টেট ব্যাটারির ভিতর পড়ে অ্যাডভান্সড কেমিস্ট্রি ব্যাটারিজ এন্ড ক্যাপাসিটরস। বিভিন্ন ধরনের ক্যাপাসিটর আছে আর ব্যাটারিজ আছে যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, ওইগুলো সলিড স্টেট ব্যাটারির ভিতর পড়ে। এরপর আসি ফ্লো ব্যাটারিজ। ফ্লো ব্যাটারিজ কি? ফ্লো ব্যাটারিজ হচ্ছে যে where the energy stored directly in the electricity solution for electrolyte solution for longer cycle life and quick response time. ফ্লো ব্যাটারিজে এখানে যেমন কোনো একটা কেমিক্যাল ইউজ করি আমরা, এখানে কেমিক্যালের এই রড ইউজ করা হয় ম্যাক্সিমাম ব্যাটারিতে। কেমিক্যাল রড বিভিন্ন কনফিগারেশনের চেঞ্জের কারণে সলিড স্টেট ব্যাটারিতে চার্জ স্টোর হয়, বাট ফ্লো ব্যাটারিতে কোনো একটা ডাইরেক্ট লিকুইড অবস্থায় ইলেকট্রোলাইটিক সলিউশনের ভিতরেই আমার ইলেকট্রিসিটিটা স্টোর করে রাখি। এটা মেইনলি ইউজ করা হয় লঙ্গার লাইফ সাইকেলের জন্য আর কুইক রেসপন্স টাইমের জন্য এই ফ্লো ব্যাটারি ইউজ করি। এরপর আসি ফ্লাইহুইল। ফ্লাইহুইল হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ডিভাইস দ্যাট হারনেস রোটেশনাল এনার্জি টু ডেলিভার ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিসিটি। বিভিন্ন ধরনের রোটেশনাল এনার্জিকে আমার ফ্লাইহুইল স্টোর করে রাখতে পারে যাতে পরবর্তীতে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হলে ফ্লাইহুইলের মাধ্যমে আমরা সাপ্লাই দিতে পারবো। কম্প্রেসড এয়ার স্টোরেজ সিস্টেম। এয়ার স্টোরেজ সিস্টেম, কম্প্রেসড এয়ার স্টোরেজ সিস্টেমটা হচ্ছে যে কম্প্রেসড এয়ার বা হাই প্রেসার এয়ারকে ইউজ করে এনার্জি রিজার্ভিয়ার হিসেবে। থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেম ক্যাপচার হিট অ্যান্ড কোল্ড টু ক্রিয়েট এনার্জি অন ডিমান্ড। বিভিন্ন ধরনের হিট বা কোল্ড টেম্পারেচারকে যদি স্টোর করে রাখতে পারি আর ওইটাকে এনার্জিতে পরে কনভার্ট করে নিতে পারলেই তো সে থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেম। ধরো বাসার যে গিজার গুলো ইউজ করি আমরা ওইগুলো একটা থার্মাল এনার্জি স্টোরেজ সিস্টেমও বলতে পারি। পাম্পড হাইড্রো পাওয়ার। পাম্পড হাইড্রো পাওয়ার কি? ক্রিয়েটিং লার্জ স্কেল রিজার্ভিয়ার অফ এনার্জি উইথ ওয়াটার। ওয়াটার রিজার্ভিয়ার ইউজ করে যদি আমি এনার্জি স্টোর করতে পারি ওইটাকে বলবো পাম্পড হাইড্রো পাওয়ার এনার্জি স্টোরেজ সিস্টেম। এরপর আসি লিথিয়াম আয়ন ব্যাটারি। Lithium ion battery is a type of reversible battery, rechargeable battery in which lithium ion moves from negative electrode to the positive electrode during discharge and back during charging. লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো রিচার্জেবল ব্যাটারি কারণ এগুলাতে দুইটা সাইকেল ফলো করে। একটা হচ্ছে যে রিচার্জ চার্জিং এর ক্ষেত্রে একটা সাইকেল আর ডিসচার্জের ক্ষেত্রে আরেকটা সাইকেল। চার্জিং এর ক্ষেত্রে লিথিয়াম আয়ন যেগুলো থাকে ওইগুলো নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় আর ডিসচার্জিং এর ক্ষেত্রে ভাইস ভার্সা। তো লিথিয়াম আয়ন ব্যাটারিতেও আমরা এনার্জি স্টোর করে রাখি। বিভিন্ন মোবাইল ডিভাইসে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করে থাকি। সুপার কন্ডাক্টিং এনার্জি স্টোরেজ। এখানে বিভিন্ন ধরনের সুপার কন্ডাক্টর ইউজ করে, এটাকে SMES ও বলা হয়, সুপার কন্ডাক্টিং এনার্জি স্টোরেজ।
SMES stores energy in the magnetic field created by the flow of direct current in a superconducting coil, which has been cooled to a temperature below its superconducting temperature. এটা মেইনলি আমার একটা কন্ডাক্টরের অ্যাক্রস কয়েল আকারে যদি একটা কানেকশন দিতে পারি, তখন ওই যে ইন্ডাকটিভ প্রপার্টি যেটা অ্যারাইজ করে একটা কন্ডাক্টরের চারদিকে, ওইটা ইউটিলাইজ করে একটা সুপার কন্ডাক্টিং এনার্জি স্টোরেজ আমরা ফর্ম করতে পারি। সুপার কন্ডাক্টিং এ ম্যাগনেটিক ফিল্ডে এনার্জিটা স্টোর হয়। এরপর আসি সোলার পন্ড। সোলার পন্ড বলতে সান থেকে যে হিটটা পাই আমরা, এটা একটা বড় একটা এরিয়া জুড়ে সল্ট ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স গুলো ইউজ করে একটা সোলার পন্ড ডিজাইন করতে পারি। এটা আমরা এখান থেকে পড়ি। A solar pond is simply a pool of salt water which collects and stores solar thermal energy. The salt water naturally forms a vertical salinity gradient, also known as halocline, in which low salinity water floats on the top of high salinity water. The layers of salt solution increases in concentration with depth. Below a certain depth, the solution has a uniformly high salt concentration. সোলার পন্ডের কনসেপ্টটা মেইনলি হচ্ছে একটা পুল থাকবে সল্ট ওয়াটারের, ওই পুলটাতে লেয়ার ওয়াইজ সল্টের কনসেন্ট্রেশন ডিফারেন্ট হবে। আপার লেয়ার মানে পন্ডটার উপরের লেয়ারে যে সল্টের কনসেন্ট্রেশন ওইটা থাকবে লো, আর যত নিচে যেতে থাকবো সল্ট স্যালাইনিটির কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তো একটা পার্টিকুলার লেয়ারের পর বাড়তে বাড়তে কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যাবে, মানে হাই কনসেন্ট্রেশন রিজিয়নের যত নিচে যেতে থাকবো তত মানে লেয়ার্স অফ সল্ট সলিউশন ইনক্রিজেস ইন কনসেন্ট্রেশন উইথ ডেপথ, আর সার্টেন ডেপথের পর সলিউশনটার ইউনিফর্ম হাই সল্ট কনসেন্ট্রেশন হবে। এখানে কিভাবে সোলার হিটটাকে স্টোর করে রাখছে, এখানে হচ্ছে মেইনলি যখন সান রেটা পড়ে, এখন সান রেটা পড়ার পর মেইনলি আমার নিচের লেয়ারের যেই ওয়াটার গুলা থাকবে স্যালাইন ওয়াটার, ওইগুলা হিটেড হবে আগে। ওইগুলা হিটেড হওয়ার কারণে আমার ওই রিজিয়নটার স্যালিনিটি কমতে থাকবে, মানে বটম লেয়ারের স্যালিনিটি কমতে থাকবে আপার লেয়ারের থেকে। তো বটম লেয়ারের স্যালিনিটি যদি কমতে কমতে আপার লেয়ারের স্যালিনিটি থেকে কমে যায়, তখন একটা সাইকেল কন্টিনিউ করবে, আপার লেয়ারটা বটম লেয়ারের নিচে নেমে যাবে। এটাকে আমি বলি কনভেকশন টেকনিক। রেডিয়েশন, কনভেকশন, হিট ট্রান্সফারের বিভিন্ন টেকনিক আছে না, এটা হচ্ছে যে হিট ট্রান্সফারের কনভেকশন টেকনিক। হিট ট্রান্সফারের কনভেকশন টেকনিক ফলো করে আমার সোলার পন্ডটা ডিজাইন করা হয়। তো এখানে মেইনলি আমার 90 ডিগ্রি পর্যন্ত ওয়াটারকে হিট করতে পারি। হাই স্যালাইন ওয়াটার গুলোকে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত হিটেড করতে পারি, আর লো স্যালাইন ওয়াটারের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। This hot salty water can then be pumped away for use in electricity generation through a turbine as a source of thermal energy. এই হট স্যালাইন ওয়াটারটাকে আমি যদি একটা প্রসেসে পাম্প করে নিয়ে আসতে পারি, ওইটাকে আমি ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে যে আমার সোলার পন্ড।
সোলার পন্ডটাও এক ধরনের এনার্জি স্টোরেজ সিস্টেম। আচ্ছা, এরপর আসি প্রোটেকশন অফ ফটোভোলটাইক মডিউল। আমরা দেখেছিলাম কি বিভিন্ন ধরনের মিসম্যাচ হয়ে থাকে সোলার সেলে, সিরিজ মিসম্যাচ, প্যারালাল মিসম্যাচ। ওইসব মিসম্যাচ থেকে যাতে আমার সোলার সেলটাকে প্রোটেক্ট করতে পারি, ওই কারণেই আমার মেইনলি সোলার সেলের প্রোটেকশন সিস্টেম ডিজাইন করি আমরা। সোলার সেলের প্রোটেকশনের ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম যে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে বাইপাস ডায়োড প্রোটেকশন সিস্টেম, আর একটা হচ্ছে যে ব্লকিং ডায়োড প্রোটেকশন সিস্টেম। প্রথমে আসি বাইপাস ডায়োড প্রোটেকশন সিস্টেম। বাইপাস ডায়োড প্রোটেকশন সিস্টেমে আমার মেইন সোলার সেল যেটা, ওইটার সাথে একটা বাইপাস ডায়োড, এই যে ই ডায়োডটা যেটা এখানে ডান পাশে, এই ডায়োডটা হচ্ছে যে আমার বাইপাস ডায়োড। বাইপাস ডায়োড ইউজ করা হয় যাতে আমার যেই সোলার সেলটাতে মিসম্যাচ হয় ওই সোলার সেলকে বাইপাস করে যাতে আমার ইলেকট্রিসিটি, অন্যান্য গুড সেলের ইলেকট্রিসিটি যাতে মেইন সার্কিটে চলে যেতে পারে। If a solar cell is reverse biased due to mismatch, short circuit between several series connected cells, the bypass diode conducts the arousing current from the good photovoltaic cells to follow in the external circuits rather than forward biasing good cells. The maximum reverse bias across the poor cell is reduced to about a single diode drop, thus limiting the current and preventing hotspot heating. বাইপাস ডায়োড যেভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ওইভাবে মানে একটা সোলার সেলকে স্কিপ করে জাস্ট বাকি সোলার সেলের পাওয়ারটাকে আমার মেইন সার্কিটে পৌঁছে দেয়, যার কারণে শুধুমাত্র একটা সোলার সেলের অ্যাক্রস যে ড্রপটা হয় ওইটা হয়ে থাকে। সিমিলারলি বাইপাস ডায়োডের কারণে আমার হটস্পট ক্রিয়েটও হয় না, কারণ যেই সেলটা শেডেড হয় ওই সেলটার অ্যাক্রস আমার পাওয়ার ডিসিপেট হইতে দেয় না আমার বাইপাস ডায়োডটা। বাইপাস ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াস রিজিয়নে থাকে, ওইটা আমার কারেন্ট যেগুলো অন্যান্য সেল থেকে আসে ওইটাকে পাস করে দেয় আমার মেইন সার্কিটে। এখানে এক ফিগার গুলোতে দেখানো হচ্ছে শেডেড সেল হলে আমার ডায়াগ্রামটা হয় এমন, কার্ভটা শেডেড সেলের ক্ষেত্রে ভি ভার্সেস আই ভার্সেস ভি কার্ভ। আনশেডেড সেল মানে যদি কোনো নষ্ট সেল না থাকে আমার প্যানেলে, তাহলে আমার আইভি কার্ভটা হবে এটা। এখন আনশেডেড সেল আর শেডেড সেলের কম্বাইন আইভি কার্ভটা দাঁড়াবে এরকম। এটা হচ্ছে যে যখন আমি বাইপাস ডায়োড ইউজ করব না। বাইপাস ডায়োড যদি ইউজ করি তখন কার্ভটা দাঁড়াবে এরকম। আমার শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু সেম থাক, আমার ভোল্টেজের ভ্যালু সেম থাকলেও ওপেন সার্কিট ভোল্টেজের কারেন্টের ভ্যালু বাড়তে থাকবে আমার মেইন সার্কিট। আর সেল উইথাউট বাইপাস ডায়োড হলে এই যে এই লাইনটা যেটা এখানে দেখানো হচ্ছে তারা, এটা যে ডটেড লাইন যেটা, এটা হচ্ছে যে মানে এখানে কম্বাইন্ড আইভি কার্ভ ছিল যে লাইনটা, ওইটাই হচ্ছে যে আনশেড বাইপাস ডায়োড ছাড়া আমার আইভি কার্ভের জন্য ওই লাইনটাই পাবো। এখানে আমরা দেখছি বাইপাস ডায়োড হচ্ছে এখানে দুইটা সেল কানেক্টেড, দুইটা সেলের সাথে দুইটা বাইপাস ডায়োড কানেক্টেড আছে, যাতে কোনো কারণে সেলে যদি কোনো ধরনের মিসম্যাচ দেখা দেয়, শেডেড রিজন যদি ক্রিয়েট হয় আমার প্যানেলে,
ডায়োড গুলা বাইপাস করে দিতে পারি। কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে, ধরো এই সেলটাতে আমার মিসম্যাচ দেখা দিল, তখন কারেন্টটা যাবে এই যে কারেন্টটা ফ্লো করবে এখান দিয়ে, যে আমার এই ডায়োডের ভিতর দিয়ে না যে বাইপাস হয়ে যাবে, যেহেতু আমার আরেকটা রিজন আছে, বাইপাস হয়ে দিক দিয়ে ফ্লো করে এখান দিয়ে এসে এইভাবে এসে ফরওয়ার্ড বায়াস, এই যে এই রিজনটা পুরোটা ফ্লো করবে, জাস্ট এই ডায়োডটাকে বাইপাস করে কারেন্টটা ফ্লো হবে। এই দোনোটাই সার্কিটের বাইপাস ডায়োড হিসেবে ইউজ হচ্ছে। আর ব্লকিং ডায়োডটা কই কানেক্ট করি, ব্লকিং ডায়োডটা হচ্ছে যে আমার মেইন সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করে দিই ব্লকিং ডায়োডটা। আমার প্রত্যেকটা সোলার সেল থেকে যেই আউটপুটটা পাই ওইটাকে কানেক্ট করে দিই ব্লকিং ডায়োডের সাথে। ব্লকিং ডায়োডের সাথে কানেক্ট করার মেইন কারণ হচ্ছে যে আমার যাতে রিভার্স কারেন্ট না আসে, আমার উল্টা দিক থেকে যাতে কারেন্ট সোলার সেলে প্রবেশ করতে না পারে, ওইটার জন্যই ব্লকিং ডায়োডটা ইউজ করি। ব্লকিং ডায়োড ইউজ করলে যখন উল্টা দিক দিয়ে কারেন্ট আসে ব্লকিং ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যায়। রিভার্স বায়াসে তো আর ডায়োড ফাংশন করে না, রিভার্স বায়াসে ডায়োড ফাংশন না করার কারণে উল্টা দিক থেকে কারেন্টও আসতে পারে না। এটা হচ্ছে আমার ব্লকিং ডায়োড। এই ব্লকিং ডায়োডের পরেই এখানে লোডটা কানেক্টেড থাকে, লোড বা লোড সার্কিট, লোডের যে সার্কিটটা ওইটা। এটা হচ্ছে যে পুরোটা আমার বাইপাস ডায়োড আর ব্লকিং ডায়োড ইউজ করে কিভাবে আমি ফিগারটা আঁকবো। Blocking diode protection is used to prevent the module loading from battery at night by flowing current from battery to module. To prevent the current flowing from one parallel string into a lower current string so that it minimizes mismatch losses arising in parallel connected arrays. বিভিন্ন ধরনের প্যারালাল মিসম্যাচ লসকে যাতে প্রিভেন্ট করতে পারি ওইটার জন্য ব্লকিং ডায়োড ইউজ করে থাকি আমরা। আচ্ছা, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো।